একইভাবে ধাপে ধাপে একটার পর একটা তারা ষড়যন্ত্র করে গেছে, এবং এই ষড়যন্ত্র করার পর ধরাও পড়ছে তারা, নানান রকম অজুহাত দিচ্ছে। এর মধ্যে আপনাদের দুটো কথা মনে করিয়ে দিই। যখন এসআর প্রক্রিয়া শুরু হয় তার আগেই বলেছিল যে 1,20,00,000 বা 1,50,00,000 2,00,00,000 নাম বাদ দেবে বিজেপি, এবং নির্বাচন কমিশন বিজেপির কথা মতো সেই রকমই টার্গেটের দিকে এগোচ্ছিল। এখনো পর্যন্ত টোটাল প্রথম খসড়া তালিকা বলুন, তারপরে ফাইনাল, মানে ধাপে ধাপে যেগুলো বেরিয়েছে, ফাইনাল লিস্ট, অ্যাডজুডিকেশন থেকে বেঁচে ফেরা মানুষ, সব মিলিয়ে মোটামুটি 1,20,00,000 মানুষ এতে এফেক্টেড হয়েছে। অর্থাৎ বিজেপি চাইছিল যে পশ্চিমবাংলার যত বেশি ভোটার কেটে বিরোধীদের, মানে বিজেপি বিরোধীদের ভোটটাকে নষ্ট করা যায়। এই ধাপে ধাপে এটা কিন্তু তারা চালিয়েছে। এটা নিয়ে যখনই প্রতিবাদ করা হয়েছে, যখনই কোর্টে যাওয়া হয়েছে, তখন সুপ্রিম কোর্টও বিজেপির পক্ষেই রায় দিয়েছে প্রত্যেকবার। কখনো কখনো চাপে পড়ে যুক্তিতে না পেরে হয়তো বিচারাধীনদের তাড়াতাড়ি করতে হবে, ট্রাইব্যুনাল হবে, কিন্তু কোথাও কোনো ট্রাইব্যুনাল স্বচক্ষে কেউ কোনোটাও দেখেনি, বা কোনো বিচারাধীন ভোটার সে ট্রাইব্যুনালে গিয়ে সে বেঁচে ফিরেছে এরকম ঘটনাও নেই। হঠাৎ হঠাৎ করে একটা লিস্ট জারি করা হয়, হ্যাঁ এই কজন বেঁচে গেছে, এই কজন বাতিল হয়েছে, এরকম একটা লিস্ট প্রকাশ করা হয়। যাক, সেটা চ্যাপ্টারটা গেল। তারপরে শুরু হলো নির্বাচন। নির্বাচনের সময় বিজেপির বেশিরভাগ জায়গায় বুথে বসার জন্য বা ভেতরে এজেন্ট দেওয়ার মতো লোকের সংখ্যা নেই বিজেপির। সেটাকে মেকআপ করার জন্য 3 লক্ষ কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হলো। কারণ আপনাদের আগেও আমি বলেছিলাম নির্বাচনের আগে যে 84,000 বা 90,000-এর মতো বুথ হয়েছে। সেই বুথে বসার জন্য ভেতরে 2 জন অল্টারনেট করে, বাইরে যে ক্যাম্প হবে সেখানে 4-5 জন, সব মিলিয়ে আমি অ্যাভারেজ 5 জন করেই ধরছি। তাহলে এই 5 জন 5 ইন্টু 90,000, মানে 4.5 লক্ষ ডেডিকেটেড কর্মী দরকার বুথে বসার জন্য। না, সেটা নেই। সেই কারণে 3 লক্ষ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা হলো পশ্চিমবাংলায়, সেটাকে মেকআপ দেওয়ার জন্য। চলো, মানে দেশের সেনাবাহিনীকে বিজেপির পার্টিকর্মী হিসাবে কাজ করতে হলো। যাক, এই এসআর প্রক্রিয়াতে প্রায় 200-র উপরে মানুষ মারা গেলেন পশ্চিমবাংলায়। কেউ আতঙ্কে, কেউ সুসাইড করেছেন, কেউ কাগজ জোগাড় করতে না পেরে হার্ট অ্যাটাক করেছেন। তো আমি সেগুলো বাদ দিলাম। কোনো নির্বাচনে এরকম এত মানুষ মারা যায়নি, পশ্চিমবাংলার রেকর্ড নেই। সম্ভবত হায়েস্ট 70-75 জন এরকমই হবে। কিন্তু এই 200-250 লোক নির্বাচন হওয়ার আগে মারা গেছে, এরকম রেকর্ড পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষের ইতিহাসে নেই। দেখ, ঠিক আছে। তারপরে আরেকটা নতুন ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্রে আমরা দেখলাম ভোট তো হলো, ভোট হয়ে যাওয়ার পর তারা এবার স্ট্রং রুমগুলোতে বাইরে থেকে আনা তথাকথিত ইলেকশন কমিশনের লোকজন বলে পরিচিত, সবই বাইরের, একটাও বাঙালি নেই, তাদেরকে যখন তখন স্ট্রং রুমে ঢুকিয়ে ব্যালট পেপার, ইভিএম এগুলোকে ম্যানিপুলেট করার চেষ্টা, এবং সেগুলো যাতে ধরা না পড়ে তার জন্য থেকে থেকে মাঝে মাঝে সিসিটিভি ক্যামেরা অফ হয়ে যায়। কি করে হয় ভাই? একসঙ্গে 15-20টা সিসিটিভি চলছে, তার মধ্যে হঠাৎ করে দেখা গেল 2টো সিসিটিভি অফ হয়ে গেছে। এরকম তো হওয়ার কথা না। প্রত্যেকের বাড়িতে সিসিটিভি থাকে, দোকানে থাকে, এরকম তো হয় না। এক বাইরে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, ঝড় ফড় হলে, তারপর লুজ হলে অনেক সময় হয়, কিন্তু ঘরের মধ্যে সিসিটিভি ক্যামেরা, সেটা কি করে বাইরের মনিটরে হঠাৎ হঠাৎ অফ হয়ে যায়? কাকতালীয় তো নয়। এবং এটা আজকে অন্তত 10 থেকে 15টা স্ট্রং রুমে এই ঘটনা ঘটিয়েছে নির্বাচন কমিশন তথা বিজেপি। এবং এটা আপনার গতকাল রাতে দেখেছেন যে নেতাজি ইন্ডোরের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে প্রায় 5-7টা কেন্দ্রের ইভিএমগুলো রাখা আছে, ব্যালট পেপারগুলো রাখা আছে, সেখানে হঠাৎ করে ক্যামেরায় দেখা গেল ভেতরে ঢুকে কোনো পার্টির এজেন্ট নেই, তাদের সঙ্গে রাখেনি, সেখানে লোকজন কাজকর্ম শুরু করে দিয়েছে। এবং সেটা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে কুণাল ঘোষ, শশী পাজা, আরও টিএমসির নেতারা গিয়ে হাজির। তাদেরকে ঢুকতে দেবে না, চিৎকার চেঁচামেচি,
তারপরে আবার বিজেপির নেতারা এসে হাজির, দুপক্ষের স্লোগান, মানে রীতিমতো হাতাহাতি হতে যায়, এরকম একটা পরিস্থিতি, যেগুলো আপনার দেখেছেন যে ওখানে যেগুলো হচ্ছিল সেগুলো আমি আমার চ্যানেলেও রাতেবেলা আমি রাত 12টা-1টা অবধি সেগুলো লাইভ চালিয়েছিলাম। বিষয়টা হচ্ছে বিজেপি যদি এতই সৎ হবে, এত চালাকি করার কিছু দরকার নেই, একদম নর্মাল নির্বাচন হবে ভাই, তোমাদের পার্টি কর্মীরা বুথে বসবেন, স্লিপ দেবে, তোমাদের যারা ভোটার আছে তাদের সাথে হাই হ্যালো করবে, একটু জল খাওয়াবে, ঝামেলা হয়ে গেল। কেউ বাড়ি থেকে আসতে পারছেন না, তার জন্য টোটো বা গাড়ি ব্যবস্থা করে পৌঁছে দেওয়া, হেল্প করা, এগুলো নর্মালি এটাই হয়। এত চালাকি তো করতে হয় না কাউকে। হলো কালকের ঘটনা, আজকে নির্বাচন কমিশন দপ্তরে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, তারপর ডক্টর শশী পাজা, আরও অনেকেই। সেখানে গিয়ে ঘটনাগুলো জানানো হয়েছে। তারা নানা রকম কুযুক্তি দেওয়ার চেষ্টা করছে, বলে এরকম টুকটাক ফল্ট হয়, এটা কোনো ব্যাপার নয়, এবং যারা ইভিএম বা ব্যালট পেপার মেনটেনেন্স করছেন তাদের তো কাজ করতেই হবে, ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে যে গাল গল্পগুলো দেওয়া হচ্ছে, এটা থেকে পরিষ্কার। ও আরেকটা জিনিস বলা হয়নি, আজকে শুভেন্দু অধিকারী যখন কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করছিল, মানে সন্ধ্যাবেলায়, ওর মধ্যে কিন্তু সেই জোশটা দেখা যায়নি যে আমরা জিতছি, আমরা জিতবো। পুরো শুকিয়ে গেছে, মানে বেলুনের গ্যাস বেলুন যেটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছিল গদি মিডিয়াকে দিয়ে বা বিভিন্নভাবে মিথ্যা টাকা দিয়ে এক্সিট পোল করা। আপনাদের এক্সিট পোলের কেস জানেন, ম্যাক্সিমাম যে এক্সিট পোলগুলো দেখানো হচ্ছিল গদি মিডিয়ায়, তৃণমূল হেরে গেছে, বিজেপি জিতে গেছে, এরকম টাইপের যে এক্সিট পোল দেখানো হচ্ছিল, প্রত্যেকটা কোম্পানি তাদের এক্সিট পোল উইথড্র করে নিয়েছেন। এবং ওই অ্যাক্সিস ইন্ডিয়া নাকি একটা কোম্পানি, তাদের যে ডিরেক্টর, সে ইন্ডিয়া টুডে বা কোনো একটা চ্যানেলে দেখলাম এসে বলছেন যে আমরা একটা সার্ভে করেছিলাম, কিন্তু 70% লোক মুখ খুলতে চাননি যে 2026 ইলেকশনে টিএমসি না বিজেপি কারা জিতবে। 70% লোক মুখ খুলতে চায়নি, 30% লোক মুখ খুলেছিল। ফলে তার উপর বেস করে এক্সিট পোল হয় না, ওই জন্য আমরা এক্সিট পোল উইথড্র করে নিলাম। এটাও একটা কুযুক্তি। বিষয়টা হচ্ছে যে পরিস্থিতি এমন একটা জায়গায়, এখন বিজেপি কি করছে, ওদের এখন মানে মোটামুটি এ থেকে ABCD করে একদম এক্স পর্যন্ত হয়ে গেছে, এখন ওয়াইজেড পর্যন্ত রয়েছে। ওয়াইজেডটা হচ্ছে এখন ইভিএম ট্যাম্পারিংয়ের কেসটা এখন ধরা পড়ে গেছে, ফলে এখন আর সাহস করে করতে পারছে না। তৃণমূল তাদের লোকজন মোটামুটি বাড়িয়ে দিয়েছে, সব জায়গায় একদম অল টাইম পোস্টিং সমস্ত ইভিএম পাহারা দেওয়ার জন্য। এরপরে যেটা করবে সেটা হচ্ছে যখন গণনার সময় নতুন একটা চালাকি এসে হাজির করছে, যে তারা আইনজীবীদের বা বিচারপতিদেরকে গণনা কেন্দ্রে তারা ইভিএম চেক করবে। আমি জানি না আইনজীবী বা বিচারপতিরা কবে এবার এক্সপার্ট হয়ে গেলেন, ইভিএম এক্সপার্ট হলো আমি জানি না। শুনছি নাকি তাদেরকে প্রচুর টাকা দিয়ে হায়ার করছে বিজেপি, মানে বিজেপির কথায় নির্বাচন কমিশন। তারা যেটা বলবে সেটাই নাকি বাকি এজেন্টদের শুনতে হবে, মানতে হবে। তারা প্রতিবাদ করলে তাদের নাকি সেন্টার থেকে বের করে দেওয়া হবে। আমি জানি না যে নির্বাচন কমিশন নিজেকে এত পরিষ্কার পরিচ্ছন্ন ইমেজ দেখানোর চেষ্টা করে, মানে সত্যবাদী যুধিষ্ঠির থেকে একটু এক কাঠি ওপরে, তাদের এই ধরনের অজুহাত দেওয়ার কি আছে? যেটা হবে ক্লিয়ার অ্যান্ড কাট ভাই, পুরো সামনে ক্যামেরা লাগানো থাকবে, মেশিনে ওদের কী কী দেখাচ্ছে সেটাও যাতে ক্যামেরায় দেখা যায়, আশপাশে সমস্ত পার্টির এজেন্টরা বসে থাকবে, তারা নোট করবে, তারপরে সেটা স্ট্যাম্প মেরে সই করে দেবে। নর্মালি তো এটাই হবে, কিন্তু এখানেও কারসাজি করার চেষ্টা, অর্থাৎ গণনা কেন্দ্রে এটা অশান্তি পাকিয়ে যাতে তৃণমূল এজেন্টদেরকে বের করে দেওয়া যায়। অর্থাৎ এখন লাস্টে হচ্ছে ওয়াই জেড পর্যন্ত, এই জেড পর্যন্ত যদি জেদ ধরে তৃণমূলের নেতাকর্মীরা, প্রার্থীরা দাঁত কামড়ে পড়ে থাকতে পারে সচেতনভাবে, ধৈর্য ধরে, তাহলে কিন্তু বিজেপি যে যে চালাকি অন্যান্য রাজ্যে করেছে, বিহারে করেছে, মানে রিসেন্ট বিহারে যেটা করেছিল লালুর ছেলে আর রাহুল গান্ধী, প্রচার টোচার করে বিশাল জনসমর্থন পেলো টেলো সব কিছু, ভোটও ভালো পেয়েছিল, গণনার সময় এই সাবধানতাগুলো অবলম্বন করেনি। বাবু চলে গেছে রাহুল গান্ধী বিদেশে ঘুরতে, যা হয়েছে ইচ্ছা মতো ভুলভাল গণনা করে বিজেপি জিতে গেছে। কিন্তু বিজেপি ভুলে যাচ্ছে এটা সাভারকারের মাটি নয়,
এটা নেতাজি সুভাষচন্দ্রের মাটি, ক্ষুদিরামের মাটি। এখানে তো ভাই ও সমস্ত চালাকি চলবে না। তুমি ব্রিটিশদের সঙ্গে মুচলেখা দিয়ে সেলুলার জেল থেকে বেরিয়ে এসেছো, নিজের নামের সামনে নিজেরই বীর বসিয়ে দিয়ে, বীর সাভারকার। ও সমস্ত তো হবে না। এটা সাভারকারের মাটি নয়, এটা নেতাজির মাটি। ফলে যে মাটি থেকে বিপ্লবের জন্ম, যে মাটি থেকে স্বাধীনতার জন্ম, যে মাটি থেকে দেশ স্বাধীন করেছিলেন, হাজারো হাজারো যুবক প্রাণ দিয়েছিলেন, তুমি সেই মাটিতে এসেছো ব্রিটিশের দালাল, গুজরাটি মারোয়াড়িদের পাঁচাটা। ভাবছো অন্য রাজ্যে যে চালাকি করেছি এখানেই তুমি চালাকি করে জিতে যাবে। না, সে গুড়ে বালি। অলরেডি বিজেপি নেতাদের মুখ শুকিয়ে গেছে। ওরা ভেবেছিল আমরা এত ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করেছি, টিএমসি কোনটা আটকাবে, যে কোনোভাবে টুপি দিয়ে যাও, জিতে যাও। মানে সারা বছর পড়াশুনো না করে পরীক্ষার সময় পাশ করে যাবে, মানে এরকম একটা ধারণা। বিজেপি কি করা উচিত ছিল? পশ্চিমবাংলায় যে সমস্ত বাতেলাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাজার গরম করার চেষ্টা করছে, তাদের তো কোনো একটা বিজেপি শাসিত রাজ্যে সেখানে সেই প্রতিশ্রুতিগুলো পালন করে একটা মডেল রাজ্য, সোনার বিহার, সোনার দিল্লি, সোনার উত্তরপ্রদেশ করে সেই মডেলটা দেখিয়ে দেখো আমি এরা এই কাজ করেছি, আমরা পশ্চিমবাংলায় এই কাজ করতে চাই। না, পশ্চিমবাংলায় যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই অপকর্মগুলো তারা নিজের রাজ্যে করেছে। এখানে এসে সতী সেজে ভালো ভালো প্রতিশ্রুতি দিচ্ছে। ফলে প্রত্যেককে অনুরোধ করব, চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে গাড়ি টাড়ি গেলে সন্দেহ হলে দেখবেন ইভিএম টিভিএম রাখা আছে কিনা। বহু জায়গায় তারা ইভিএমটাকেই রিপ্লেস করার ধান্দায় থাকতে পারে। কিন্তু ইভিএম যখন সিল হয় তখন তার সিরিয়াল নাম্বার, তাতে টোটাল কত ভোট পড়েছে তার একটা কাউন্টিং নাম্বার, এবং সেগুলো সিল করার পর সিগনেচার করা থাকে, সিল করার পর অনেক কিছু থাকে। তো ফলে যখন ইভিএম খোলা হবে, খোলার আগে কিন্তু এই সমস্ত চেক করে নিতে হবে। যদি সন্দেহ যখন কিছু মনে হয় তখনই ওটা প্রোটেস্ট করতে হবে এবং ওটা ভালো করে চেক করাতে হবে। ফলে মোটামুটি মানে গণনা কেন্দ্র থেকে যতক্ষণ না সমস্ত রিপোর্ট বাইরে আসছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বা মুখ্যমন্ত্রী সরাসরি প্রেস কনফারেন্স করে বা নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে সঠিক তথ্য দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত গণনা কেন্দ্র থেকে বেরোনো যাবে না। এটা মুখ্যমন্ত্রীও বলেছেন। আমার সব থেকে ভালো লাগছে যে আমার যে হিসাব গতকাল মুখ্যমন্ত্রী, আমি যে গত কয়েক মাস ধরে বলে যাচ্ছিলাম যে 230টা আসন 2026-এ তৃণমূল কংগ্রেস পাচ্ছে, আমার একটা হিসাব ছিল। আপনারা আমাকে যেমন আজকে একজন জিজ্ঞাসা করবে, বলছে তুমি এখনো 230-এ আটকে আছো কেন, কেন ওটা 170 নয় বা 180 নয়, 230 কেন? আমরা দেখো, প্রথমত বাঙালি গোমূত্র গোবর খায় না, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই এসআইয়ের প্রক্রিয়ায় প্রায় 1 কোটির বেশি মানুষ হয়রানির শিকার হয়েছে। আমি এর আগে উদাহরণ দিয়েছি, আমার নিজের শাশুড়ি 3বার হিয়ারিং পড়ার পরে তারপর নামটা তুলে, তাও কি আবার ডকুমেন্ট তৈরি করে তার মায়ের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট, তার মায়ের সাথে রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি তৈরি করানো হয়েছে, করিয়ে তারপরে দেখানো হয়েছে না ওনার মা জীবিত, ওনার পুরনো ডকুমেন্টে ওনার মা ছিল না নাম, ওই জন্য নতুন করে এগুলো করে আবার তাকে কোনোভাবে এবারে ভোটটা দেওয়ানো গেছে। এই হেল্পটা অবশ্য টিএমসির ছেলেরাই করেছে, পাড়ার ছেলেরাই বহু মানুষকে করেছে এইভাবে। তো এই যে এসআইয়ের যন্ত্রণায় এত মানুষ মারা গেছে, এত মানুষ, প্রায় 1 কোটির বেশি মানুষ ভুগেছে, আপনার কি মনে হয় সেই মানুষগুলোর পরিবার তারা নাচতে নাচতে শুভেন্দু অধিকারীর গলায় বা হৃদয় সম্রাট মোদির গলায় মালা পরিয়ে প্রণাম করে পদ্মফুল বোতামে টিপবে ইভিএমে? এত বোকা বাঙালি? মানে যে বাঁশ দিচ্ছে বা দিয়েছে তাকে পুজো করে তাকে ভোট দেবে? এত বোকা? 1 কোটি মানুষের হয়রানির শিকার সেই 1 কোটি পরিবার, মানে এক একটা পরিবারে 4-5 জন, অর্থাৎ 11 কোটির মধ্যে 5 কোটি লোক হয়রানির শিকার হয়েছে। সেই মানুষগুলো বিজেপিকে নাচতে নাচতে ভোট দেবে? যে বাঁশটা দিয়েছে তাকেই ভোটটা দেবে? এটা হয়? এত মূর্খ বাঙালি? তো যাই হোক, আমার হিসাবটা ছিল ওই, যদি 1 কোটি মানুষ হয়রানির শিকার হয় তাহলে তারও তো পরিবারে 4-5 জন আছে, অর্থাৎ প্রায় 5 কোটি লোক এফেক্টেড। এই 5 কোটি লোক তো রয়েছেই, তার মধ্যে টিএমসির কোর ভোটার আছে, ডাই হার্ট ফ্যান মমতা ব্যানার্জির, বা মমতা ব্যানার্জি প্রকল্পের দ্বারা উপকৃত মানুষ,
সেটা রয়েছে। যারা সাধারণত ভোট দেন না, অর্থাৎ 70-80% ভোট পড়ে, 20% লোক ভোট দিতে যান না, তারাও এবার এসআইআর হয়রানির শিকার, বা এবার যদি ভোট না দিই নামটা যদি কেটে দেয় বিজেপি। ফলে আমার একটা মোটামুটি ক্যালকুলেশন করে আমি বলেছিলাম 230, এবং এটা বাড়তেও পারে। ইভেন এটাও বলেছিলাম 12% ভোট, টোটাল ভোটারদের থেকে 12% ভোটার কাটা হয়েছে। এবার 12%-এর মধ্যে 4% অন্যান্য পার্টি ধরে নিলাম, 8% আমি তৃণমূলেরই ভোট কেটেছে, আমি এটা ধরে নিলাম। 48% ভোট পেয়েছিল আগের বার, 8% ভোটার আমি বাদ দিলাম, থাকে 40%। কিন্তু ওই যে 20% লোক নতুন করে যারা ভোট দেবে, অথবা যারা ভুক্তভোগী 5 কোটি লোক, তার মধ্যে থেকে যারা ভোট দেবে, এরা কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোটটা দেবে। ফলে আমি ধরেছিলাম যে 8% বাদ দিয়ে দিয়েছে বিজেপি, আর বাকি যে যারা ভোট দিত না, সাইলেন্ট ভোটার বা ডেড ভোটার আর কি, মানে যারা জ্যান্ত থাকতেও মরা, কারণ তারা ভোট দিতেই যায় না, আমাদের ফ্যামিলিতে অনেকেই ছিল, কিন্তু এবার ভোটটা দিয়েছে। আমি সেখান দিয়ে 20% মধ্যে 10% হয়েছি, 10% আর 40%, 50% হয়ে গেল। বাকি কিছু ভুক্তভোগী মানুষ তারাও দিল, অর্থাৎ সংখ্যাটা 50+ হতে পারে এবারে ভোট পার্সেন্টেজ টিএমসির। আমার এর একটা ক্যালকুলেশন ছিল, সেই হিসাবে আমি ধরেছিলাম যে 230 তো মিনিমাম হবেই, কারণ 48%-এ যদি 200, আগেরবার 13 ছিল, তাহলে এবার যদি 50% বা 52% হয়, তাহলে এটা বেড়ে 230 অব্দি উঠবে। এই ছিল আমার ক্যালকুলেশন। দেখলাম গতকাল মুখ্যমন্ত্রীও সেই একই কথা বললেন, এবং একটু নেমে আবার বললেন 226 তো কনফার্ম পাচ্ছি, 230ও ছাড়িয়ে যাবে। অর্থাৎ আমার ক্যালকুলেশন মুখ্যমন্ত্রী ক্যালকুলেশনের সাথে মিলে গেছে। এখন এইটাকে যদি ঠিকঠাক এই 230-এ আমাদের রেজাল্ট বের করতে হয়, তাহলে বিজেপির এখনো ওয়াই এবং জেড যে ষড়যন্ত্র পার্টটা রয়েছে বাকি, সেটাকে আমাদের আটকাতেই হবে যে করে হোক, তাহলে কিন্তু হয়ে গেল। আর এটুকু বলে দিতে পারি, যদি বাঙালি এবার এটা আটকে দিতে পারে, বিজেপিকে যদি ওই 50-60-এর নিচে নামিয়ে দিতে পারে, তাহলেই কিন্তু গল্প হয়ে গেছে। 2029 সালে লোকসভা ইলেকশনে কেন্দ্রে বিজেপি শেষ, কারণ বাংলার দিকে তাকিয়ে আছে অন্য সমস্ত রাজ্য। কারণ আপনাদের মনে আছে এসআইআর প্রক্রিয়ার পরে এই নির্বাচন শুরু হওয়ার সময় অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, যেমন বিহার, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, দিল্লি, বিভিন্ন জায়গার মানুষ, ভুক্তভোগী হিন্দুরা, মুসলিম নয়, হিন্দুরা, মহিলারা ভিডিও করে করে বার্তা দিচ্ছিল যে বাংলার মানুষের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা, আমরা যে ভুলটা করেছি বিহারে বা উত্তরপ্রদেশ বা দিল্লিতে, আমাদের ঘরবাড়ি এখন বুলডোজার, দোকান সব বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, আমরা ভুক্তভোগী, আমরা এই হিন্দু হিন্দু করে আমরা ভুল বুঝেছিলাম, আপনারা প্লিজ এই ভুলটা করবেন না, বাঙালিকে বারবার আবেদন রাখছিল। তো ফলে এই পুরো পরিস্থিতির পর এটুকু আমি বলতে পারি, আমার ক্যালকুলেশন এর আগে কোনোদিন ভুল হয়নি, আশা করি 4 তারিখের রেজাল্টের দিনও ভুল হবে না। তো ভুল যাতে না হয় তার জন্য কোনো রকম ওদেরকে জালিয়াতি করার, চিটিংবাজি করার, কারচুপি করার সুযোগ দেওয়া যাবে না। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এটুকুই বলার, আজকে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে দেখলাম মুখটা শুকিয়ে গেছে, মানে সেই আক্রোশ, সেই মানে আনন্দ, সেই জিনিসটা তার পুরো ফিকে হয়ে গেছে বিজেপি সব নেতাদের। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে, প্রতি বছরের ন্যায় এবছরও আমাকে হুমকি দেওয়া শুরু করেছে অন্ধভক্তরা। 2014 পর থেকে যতগুলো ইলেকশন হয়েছে পশ্চিমবাংলায়, প্রতিটা ইলেকশনের ঠিক ইলেকশন পিরিয়ডে রেজাল্টের দিন পর্যন্ত, মানে রেজাল্ট ধরুন 12টার পরে বোঝা যায় কোন দিকে যাচ্ছে, মানে 12টার আগে পর্যন্ত 11টা পর্যন্ত আমাকে হুমকি দেওয়া শুরু হয়ে যেত। অলরেডি শুরু হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে হুমকির মেসেজ, ফোন শুরু করে দিয়েছে। এবছর তোকে দেখে নেব, তুই অনেক জ্বালিয়েছিস, গত 10-12 বছর ধরে তুই খুব জ্বালিয়েছিস, বিজেপির প্রচুর ক্ষতি করেছিস, আরএসএসের প্রচুর ষড়যন্ত্র ফাঁস করেছিস, এবার তোকে আমরা ছাড়বো না। ঠিক আছে ভাই, আমি 2014 থেকে অপেক্ষা করছি, 12 বছর হয়ে গেল, এবারও অপেক্ষা করে দেখি তোদের দিন আসে কিনা। কথায় আছে হর কুত্তে কা দিন আতা হ্যাঁ, আমিও চাই তোদের একদিন দিন আসুক। তবে যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, আমি এটাই বারবার খালি বলি যে এটা বিহার নয়, আর আমরা বিহারি নই, আমরা বাঙালি। আর এটা সাভারকারের মাটি নয়, ব্রিটিশের 5 আটা দালাল
সাভারকার, আরএসএস বা গুজরাটি মারওয়ারি, এটা তাদের মাটি নয়, এটা বিপ্লবীদের মাটি, এটা মনীষীদের মাটি, এটা স্বামী বিবেকানন্দের মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি, বিদ্যাসাগরের মাটি, রামমোহনের মাটি।